The most powerful economy, the strongest army. We are science, health, and culture. We are creating a better world. We are discovering new worlds. We are education and sharing. The future is ours. We are the European, and together we are unstoppable. টাইমস 24 টিভির সরাসরি নিয়মিত আয়োজন ইউরোপ টাইমসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক, আজকে 35তম পর্বে আপনাদের সাথে আমি যুক্ত আছি, রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আপনারা জানেন যে ইউরোপ টাইমসের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা করোনাকালীন বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম নয়। দর্শক, আজকে আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি রয়েছেন, গুণী জন রয়েছেন আমাদের সাথে। তাদের সাথে প্রথমেই আমরা পরিচিত হব। দর্শক আপনাদেরকে বলে রাখছি, আমাদের সাথে কিন্তু সরাসরি কল করে আপনারা যুক্ত হতে পারেন এবং যুক্ত হতে পারেন কমেন্টস করে। দর্শক, আর কথা বাড়াবো না, আমরা প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে আজকে যুক্ত আছেন অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, যাকে মিডিয়ায় আমরা অহরহ দেখে থাকি এবং করোনাকালীন যিনি অসংখ্য কাজ করে গেছেন, সেই শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মেহজাবিন হক, বিভাগীয় প্রধান এডুকেশনাল ও কাউন্সিলিং সাইকোলজি বিভাগ এবং পরিচালক স্টুডেন্ট কাউন্সিলিং অ্যান্ড গাইডেন্স অফিস, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাই ইউরোপ টাইমসের অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ, ভালো লাগছে আপনাদের এখানে এসে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমরাও অনেক কৃতার্থ। দর্শক, আমরা পরিচয় করিয়ে দিই, আরেকজন সম্মানিত অতিথি আমাদের সাথে আছেন ডাক্তার ফাহমিদা ফেরদৌস, মানসিক ও মনোরোগ বিশেষজ্ঞ এবং চিকিৎসা ভাষাবিদ ও সহকারী অধ্যাপক, মনোরোগ বিদ্যা বিভাগ, ZH শিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল। আসসালামু আলাইকুম ডাক্তার ফাহমিদা ফেরদৌস, আপনাকে স্বাগত জানাচ্ছি টাইমস 24 টিভির ইউরোপ টাইমস অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আমি ভালো আছি, এবং আপনারা কেমন আছেন? আপনাদের এখানে যুক্ত হতে পারে আমার অসম্ভব ভালো লাগছে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরাও অনেক আনন্দিত, আবেগ আপ্লুত যে আপনাদের মতো দুইজন গুণী সম্মানিত গেস্ট আমাদের সাথে যুক্ত হয়েছেন। দর্শক, আপনারা কিন্তু আমাদের সাথে সরাসরি সম্পৃক্ত হতে পারেন, কল করতে পারেন। আমাদের স্ক্রিনে একটি নম্বর দেওয়া আছে, তারপর আপনাদের জ্ঞাতার্থে আমি নম্বরটি বলে দিচ্ছি, 018198144449। এই নম্বরে আপনারা কল করে আমাদের আজকের সম্মানিত দুইজন অতিথির সাথে কথা বলতে পারেন। দর্শক, আমরা আজকে কথা বলতে চাই আমাদের যেহেতু ইউরোপ টাইমস প্রবাসীদের নিয়ে অনুষ্ঠান, সেই প্রবাসীরা কেমন আছে, প্রবাসীদের মানসিক এবং মনোরোগ বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আজকে কথা বলার আমরা চেষ্টা করব। আমাদের সাথে সম্মানিত দুইজন গেস্ট রয়েছেন, তারা আপনাদের কথাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। দর্শক, প্রথমেই আমরা চলে যেতে চাই প্রফেসর ডক্টর মেহজাবিন হক, তার সাথে আমরা প্রথমেই কথা বলতে চাই যে বর্তমানে করোনা মহামারীতে আমরা দেখছি যে পারিবারিক কলহ বেড়ে চলেছে। এই বিষয়টা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি এবং আমরা যে এই পারিবারিক কলহে জড়িয়ে যাচ্ছি, এটা কেন জড়িয়ে যাচ্ছি, যদি প্রথমেই আপনাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ আপনাকে। আপনি একদম করোনাকালীন সময়ে এই যে বিষয়টার কথা বললেন, এই সমস্যাটা খুব প্রকট আকার ধারণ করেছে এখন। কারণ এখানে অনেকগুলা বিষয় রয়েছে যেগুলি একটু আলোকপাত না করলেই নয়, এবং তারপরে আসলে এটার থেকে উত্তরণের জন্য আমরা কি করতে পারি সেটার দিকে যাব। তো প্রথমেই বলতে হয় যে করোনার কারণে আমাদের মধ্যে তো আসলে সবাই একটা মানসিক চাপে আছে, সামথিং হ্যাপেনিং, যেটা আসলে আগে আমরা কখনো দেখি নাই। তো এই যে একটা বিষয়, এটা কিন্তু একটা প্রথম দিকে যখন আমরা তো এখন অনেকদিন হয়ে গেছি, কিন্তু তারপরেও এটা যখন আসলো, এটা কিন্তু আমাদের জন্য একটা কালেকটিভ ট্রমা ছিল।
কারণ সবার মধ্যে এটা একটা মানুষকে ট্রমাটাইজ করছে, জানে না কি করব, আমাদের ব্রেন আসলে প্রস্তুত না এরকম কোনো একটা কিছু রিসিভ করার জন্য, তাই একটা ধাক্কা আমরা খেয়েছি। এছাড়া যে ব্যাপারগুলো আসছে এই করোনার সঙ্গে কিন্তু আমাদের যে দূরত্ব, হ্যাঁ, ফিজিক্যাল ডিস্টেন্স, আমি বলবো সোশ্যাল ডিস্টেন্স না, ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হয়েছে, আমরা বাইরে যেতে পারছি না, আমাদের পরিচিত পৃথিবীটা সম্পূর্ণ পাল্টে গেছে। মানুষের আর্থিক অনটন কিন্তু অনেকের দেখা দিয়েছে, কারণ অনেকের চাকরি চলে গেছে, অনেকের বেতন কমে গেছে, অনেকে হয়তো নানা রকম ছোটখাটো কাজ বা ব্যবসা বাণিজ্য করে সংসার চালাতেন, টিউশনি করতেন, ওই জায়গাগুলোর থেকে কিন্তু সরে গেছে। তো এটার একটা মানসিক চাপ তো এটার জন্য আছে, ছেলে মেয়েদের বেতন দেওয়া, চাকরি যদি না থাকে বা অসুস্থ কেউ যদি পরিবারে থাকে তাদের সুস্থতা নিয়ে চিন্তা করা, কারণ করোনা হলে বয়স্ক মানুষদের কি হবে, ছেলে মেয়ের কি হবে, নিজের কি হবে, কাজের প্রয়োজনে বাইরে যেতে হচ্ছে। তার মানে দেখা যাচ্ছে যে একটা বিশাল একটা স্ট্রেস, এবং যখন আমাদের মধ্যে আমরা স্ট্রেসে থাকি আমরা তখন খুব এজিটেটেড থাকি, আমরা একটুতে বিরক্ত হয়ে যাই, একটুতে আমাদের ধৈর্যচ্যুতি ঘটে, এই বিষয়গুলো তো কমন, এইগুলি রয়েছে। এর মধ্যে ধরেন যারা গৃহিণী সেখানেও কিন্তু, যারা বাংলাদেশে কাজ করে সেখানে কিন্তু ধরেন হেল্পিং হ্যান্ডের অভাব, নিজেদের কাজ করতে হচ্ছে, পরিবারের প্রতিটা সদস্য বাসায় থাকছে, প্রতিটা সদস্য যখন বাসায় থাকে তখন কিন্তু পরস্পরের সঙ্গে ছোটখাটো বিষয় লেগে যাচ্ছে। এবং সবার বাড়ি তো বড় না, হয়তো দু একটা রুমের মধ্যে থাকছে, তখন বিরক্তি প্রকাশ পাচ্ছে, বাচ্চারা লাফালাফি করছে, কাজ করতে অসুবিধা হচ্ছে, খাবার চাচ্ছে বারে বারে, সো রেস্টের পিরিয়ডটাও কিন্তু কেউ পাচ্ছে না। তো এই সমস্ত কিছু কারণে দেখা যাচ্ছে যে মানুষের যে পেশেন্সের জায়গাটা, ধৈর্যের জায়গাটা, এটা কমে যাচ্ছে। আর মানুষ যখন খুব বেশি এজিটেটেড থাকে, তার মধ্যে মানসিক চাপটা যদি বেশি থাকে, তখন দেখা যায় যে আমরা ইমোশনালি অ্যারাউজ থাকছি, আমরা আমাদের ব্রেনের যে অংশটা লজিক্যাল থিঙ্কিং এর জন্য কাজ করে সেই পার্টটা আসলে ঠিকভাবে কাজ করতে পারে না, তখন আমরা সঠিকভাবে ডিসিশন মেকিং গুলা পারি না, হয়তো যেই বিষয়টা বলার না ওই রকম একটা কথা বলে ফেলছি, যা করার না ওটা করে ফেলছি। সো দিস আর দ্য মানে সাইকোলজিক্যাল এবং ফিজিওলজিক্যাল কিছু রিজন গুলা আমাদের মধ্যে থাকছে। সো আরো ফামিদা আছেন এখানে, আমি তুমি করেই বলি, আমার ছোট বোনের মতন সে, তো ফামিদা আরো হয়তো ভালোভাবে বলবে যে আমাদের কর্টিসল লেভেল গুলা বেড়ে যায়, যে কারণে আমাদের স্ট্রেসটা বেড়ে যাচ্ছে, তখন এই সমস্যাগুলো হয়। স্বামী স্ত্রীর মধ্যে খোটাখুটি হচ্ছে, আগে তো একটা সময় সবাই বাইরে থাকতো, আবার যখন অনেকক্ষণ পর দেখা হতো সবাই সবার মধ্যে একটা ভালোবাসা, একটা টান অনুভব করতো, তো একসঙ্গে থাকার ফলে এই প্রবলেম গুলা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে। আর স্ট্রেসটা আসলে মোকাবেলা যদি আমরা করতে না পারি তখন এই সমস্যা হবে। তো কি করতে হবে? প্রথম কথা হচ্ছে নিজেকে কাম রাখা, শান্ত রাখা, রিল্যাক্স থাকা। অনেকে বলবে এরকম পরিস্থিতির মধ্যে আমি রিল্যাক্স থাকবো কেমন করে, কিন্তু সেটার কিছু পদ্ধতি আছে। আমরা ডিপ ব্রিদিং করে, মেডিটেশন করে, যোগা করে, একটু হবি যেগুলি পছন্দের কাজ, শখের কাজ করে, একটু গাছপালার পরিচর্যা করার মাধ্যমে, যারা ছবি আঁকে বা গান গায় তারা নিজেদের পছন্দ মতন কিছু কাজ করে কিন্তু তারা নিজেদের মধ্যে প্রশান্তিটা বজায় রাখতে পারে। এই প্রশান্তিটা বজায় রাখাটা খুব জরুরি, কারণ আমরা যদি নিজেকে কাম এন্ড রিল্যাক্স রাখতে পারি তাহলে আমাদের নিজেদের অনুভূতির উপর, নিজেদের আচরণের উপর, নিজেদের চিন্তার উপর আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। আর নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করার অর্থ হলো পরিবেশের উপরেও কিন্তু আমার একটা নিয়ন্ত্রণ আসবে। তাই এই জায়গাগুলোর দিকে আমরা নজর দিতে পারি, একটা রুটিন মাফিক জীবনযাপনরা ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, চমৎকার করে আপনি বলেছেন। আসলে এখন কিন্তু এই সমস্যাগুলো তুঙ্গে উঠে আসছে। আমরা যদি এই প্রসঙ্গটি টেনে যদি বলি যে
ডাক্তার ফাহমিদা ফেরদৌস আপনার কাছে, যে এই প্রসঙ্গটি নিয়ে কিন্তু মানসিক রোগেই পরিণত হচ্ছে। সেই মানসিক রোগ বা মনোরোগ যদি আমরা বলি, সেই মনোরোগটা আমরা কিভাবে আসলে উত্তরণ হতে পারি? আপনি একজন চিকিৎসক হিসাবে আপনি কিভাবে পরামর্শ দিতে চান? ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরেছেন। আপা তো বলেছেন, আপার কাউন্সিলিংটা খুব সুন্দর করে বলেছেন। আমরা একটু রোগের দিক দিয়ে যারা চিকিৎসক আমরা কিভাবে চিকিৎসাটা দেখে থাকি বা করে থাকি, সেটা হচ্ছে যখন মানুষের জীবনে, যা আপা বললেন, হঠাৎ করে কোনো একটা ঘটনা আকস্মিক চলে আসে, সেটা তার মনের উপর একটা ট্রমা বা একটা আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি করে। যখন আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি হবে একটা মানুষের মধ্যে, তখন ব্রেন মন তো থাকে মানুষের মস্তিষ্কে, তখন মস্তিষ্কের, যেমন আপনি ধরে থাকেন যে হঠাৎ করে একটা ভাইরাস, যখন কোভিড ভাইরাস যখন আমার দেহে ঢুকবে তখন কিন্তু তার একটা পরিবর্তন হবে। ঠিক হঠাৎ করে যখন মানুষের জীবনে অনাকাঙ্ক্ষিত, এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত না, কারণটা এই রোগটা হঠাৎ করে আসছে, এর কোনো প্রতিষেধক নাই, এর কোনো প্রতিকার নাই, এই কথাগুলোই আমাদের অবচেতন মনে তৈরি করছে আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা। এবং মন যেহেতু মস্তিষ্কে থাকে, সেখানের যে নিউরো ট্রান্সমিটার বা রাসায়নিক পদার্থ, এই স্ট্রেস বা টেনশনটা তৈরি করছে, সেই রাসায়নিক পদার্থ নিঃসরণে একটু তারতম্য তৈরি করে ফেলে। এই তারতম্য যখন হবে, তখন তার মধ্যে দুই ধরনের পরিবর্তন লক্ষণ হবে। একটা হলো শারীরিক পরিবর্তন, একটা হলো আবেগগত পরিবর্তন। শারীরিক পরিবর্তনের মধ্যে আপা বলেছেন যে সে খুব এজিটেটেড থাকবে, অস্থির থাকবে, কোনো কাজে মনোনিবেশ করতে পারবে না, একটুতেই রেগে যাবে, হ্যাঁ, কারণ অতিরিক্ত স্ট্রেস তো তার ভিতরে এসেছে। আর মনের দিকে যেটা হবে যে ঘুম আসছে না, কিছু খেতে ভালো লাগছে না, যা বলছে বলতে গেলে রেগে উঠছেন। হ্যাঁ, দুই ধরনের শারীরিক পরিবর্তন, আবেগগত পরিবর্তন হবে। যখন এই রাসায়নিক পদার্থের রিলিজের মধ্যে একটু তারতম্য হবে, তখন এই পরিবর্তনগুলো আসবে। তখন এই পরিবর্তনের কারণে উনার জীবনে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ভাবে যে চাপটা আসবে, এই চাপটার কারণে সে অনেক কিছুতে ব্যালেন্স করতে পারবে না। তখন অল্প কথাতেই পরিবার পরিজনদের সাথে, সবার সাথে সবার একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যেতে পারে বা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আমরা মনে করছি যাদের সম্পর্ক পূর্ব থেকেই খারাপ ছিল, তাদের এই সময়ে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব তৈরি হওয়ার প্রবণতাটা একটু বেড়ে গেছে, কারণ তাদের মধ্যে তো পূর্ব থেকেই বোঝাপড়ার একটু টানাপোড়েন ছিল। আর এই সময় তো পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক তিন জায়গাতেই কিন্তু পরিবর্তন হয়েছে। যেহেতু বোঝাপড়ায় ঘাটতি ছিল, তাই যখনই টানাপোড়েন আসছে তখন তাদের মধ্যে স্ট্রেসটা বেশি হচ্ছে এবং পরিবারের মধ্যে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব বা পারিবারিক কলহ বেশি তৈরি হচ্ছে। কেউ কাউকে সহ্য করতে পারছে না, কারণ আপা বলেছেন অনেকেই চাকরি চলে গেছে, অনেকের পারিবারিক কারণে যেই খরচটা কমে গেছে, চাইলেই কারোর সাথে যেতে পারছেন না, দেখা করতে পারছেন না, খরচ কমে যাওয়ার কারণে অনেক কিছু সীমিত হয়ে আসছে। যখন আমরা ঘরে কাজের মানুষ থাকে, হয়তোবা আমরা শুরুর দিকে কিছু কিছু কাজের মানুষ কমিয়ে দিয়েছি, তখন কিন্তু ঘরের মধ্যে যিনি থাকেন গৃহকর্ত্রী, তার উপরে কিন্তু সমস্ত কাজের ভার পড়ে যায়। তখন অতিরিক্ত চাপ যখন সে নিতে পারবে না, তখন তো খুবই স্বাভাবিক যে এই স্ট্রেস একটা তার পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক যে পরিবর্তনের কারণে একজনের মধ্যে তো এই পরিবর্তন আসবে, কনফ্লিক্ট তৈরি হবে এবং কিছু কিছু রোগ তৈরি হবে। এই রোগের মধ্যে প্রথম একটা হচ্ছে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার। এই স্ট্রেস ডিসঅর্ডার যদি বেশি দিন লাস্টিং করে বা বেশি দিন পারসিস্ট করে, হ্যাঁ, তখন সে ক্রমাগত এজিটেটেড, আপা বলেছেন আচরণ খুব এজিটেটেড হয়ে যাবে, আমরা সেটাকে বলি এজিটেটেড ডিপ্রেশন। একটা ডিপ্রেশন হলো মন খারাপ করে ঘরে বসে থাকবে, সারাদিন ঘরে বসে থাকবে, কারোর সাথে মিশবে না। আর আরেকটা ডিপ্রেশন হচ্ছে সে কথায় কথায় রেগে যাবে, কথায় কথায় হইচই করবে, তার সাথে কেউ কথা বলতে পারবে না, এটাকে বলে আমরা এজিটেটেড ডিপ্রেশন। আর যারা বয়স্ক আছে তাদের হয়ে থাকবে
সাইকোসোমেটিক ডিসঅর্ডার। সাইকোসোমেটিক ডিসঅর্ডারটা হচ্ছে যে উনি যে কোনো কারণে মনে হবে ব্যথা, এখানে ব্যথা, ওখানে ব্যথা, কিন্তু আসলে দেখা যাবে ব্যথার কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না, যে শুধু ব্যথা বলছে কিন্তু অল ইনভেস্টিগেশন আর নর্মাল, দেখা যাবে যে ব্যথার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাকে আমরা বলি সাইকোলজিক্যাল স্ট্রেসটা তার সোমেটিক সিমটম, মানে এক ধরনের শারীরিক লক্ষণে পরিণত হবে। এবং আরেকটা সবচেয়ে বড় যারা বয়স্কদের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে ইনসমনিয়া, মানে ঘুম আসবে না, অনিদ্রা। এই ধরনের বিভিন্ন রোগ, মানে মানসিক বা মনোরোগ, মানে কোভিড এর সময়ে হয়েছে এবং হচ্ছে এবং হবে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি চমৎকার করে বলেছেন। আসলে আমরাও দেখছি যে এই মানসিক অস্থিরতা থেকেও কিন্তু আমরা মানসিক রোগী হিসাবে পরিণত হচ্ছি, এবং এই যে দাম্পত্য কিংবা এই যে আমাদের বন্ডিং এ যে একটা সমস্যা, সেগুলো থেকে কিন্তু আমাদের মানসিক রোগী হিসাবে আমরা কিন্তু চিহ্নিত হয়ে যাচ্ছি অনেকেই। চমৎকার করে আপনি বলেছেন। আমরা এই প্রসঙ্গটি টেনে আরেকটি বিষয় অ্যাড করবে সাথে, আমরা ডক্টর মেহজাবিন হককে আমরা জানতে চাইবো তার কাছে যে এই যে বর্তমানে যে দাম্পত্য কলহ কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছে এবং তুঙ্গে, যদি আমরা বলি এই যে করোনাকালীন অবস্থায় যে দাম্পত্য কলহের যে একটা তুঙ্গে অবস্থায় রয়েছে, এটার একটা তো রয়েছে যে তারা মানসিক চাপে থাকে, ঘরে কাজকর্ম নিয়ে ব্যস্ত এবং সামাজিক পারিপার্শ্বিক সব মিলিয়ে, কিন্তু তারপরেও এই যে কাঙ্ক্ষিত পুরুষটির সাথে একটা বৈরিতা কিংবা কাঙ্ক্ষিত নারীটির সাথে যে একটা বৈরিতা, আমরা দেখি যে এটার জন্য বিশেষ করে প্রবাসীরা বেশি এফেক্টেড হচ্ছে। এবং এই করোনার আগেও কিন্তু আমরা দেখেছি যে প্রবাসীদের মধ্যে দাম্পত্য কলহটা কিন্তু খুব বেশি জোরালো হয়ে আসছে। এটার মধ্যে আমরা অনেকের একটা সমীক্ষা দেখা গেছে যে অনেকেই বলছে যে এই প্রবাসীদের বিয়ের ক্ষেত্রে দেখা গেছে দেনমোহরটা খুব বেশি অতিরিক্ত ধরা হচ্ছে, 10 লাখ 20 লাখ এরকম। তো এটাও একটা ইগো কাজ করে মেয়েদের পক্ষ থেকে, মেয়েদের পরিবারের পক্ষ থেকে, সেইটা নিয়েও অনেকে কথা বলছে। সার্বিকভাবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বিষয়টি, যে আসলে মূল প্রবলেমটা আসলে কোথায়? ডক্টর মেহজাবিন হক, আপনি যদি এই বিষয়টা একটু তুলে ধরতেন। আচ্ছা, ধন্যবাদ। আসলে দাম্পত্যের বিষয়টা একটা আমি বলবো যে এটা একটা অনেক ধরনের ফ্যাক্টর বা উপাদান এটার সাথে জড়িত আছে। সো খুব এককভাবে সরল ভাষায় এটার উত্তর দেওয়াটা একটু ডিফিকাল্ট। অ্যাকচুয়ালি যখন দুজন মানুষ ঠিক করে যে আমরা একসঙ্গে সংসার করব, সেটা সেটেল ম্যারেজই হোক কিংবা তারা নিজেদের পছন্দেই হোক, তো দুটো মানুষের কিন্তু অনেক প্রত্যাশা থাকে, সেখানে কিছু প্রত্যাশা পূরণের ব্যাপার আছে। পরস্পর যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কয়েকটা বিষয় খুব খুব গুরুত্বপূর্ণ। সো একটা তো হচ্ছে যে কমিটমেন্ট, যে আমরা জীবনের শেষ দিন পর্যন্ত একসঙ্গে থাকবো, এরকম একটা কমিটমেন্ট হয়ে শুরু হচ্ছে জীবনটা। কিন্তু তারপরে যে ব্যাপারগুলা এখানে গুরুত্বপূর্ণ, একটা তো ভালোবাসা, পারস্পরিক ভালোবাসা, এটা থাকতে হবে। কিন্তু শুধু ভালোবাসা দিয়েই কিন্তু একটা সম্পর্ক টিকে থাকে না। ভালোবাসার পাশাপাশি যেটা খুব জরুরি সেটা হচ্ছে পারস্পরিক শ্রদ্ধাবোধ। অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীকে কিংবা স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করে না, একজন আরেকজনকে হেয় করে কটূক্তি করে, বা তার পরিবার নিয়ে কটূক্তি করছে, বা তার লেখাপড়া বা অন্য কোনো কিছু নিয়ে যখন এই ধরনের করা হয়, আমরা বলি তাকে তো নানাভাবে এবিউজ করছে। এবিউজ যে শুধুমাত্র মারধর করাই হবে তা না, তাকে কিন্তু ইমোশনালি এবিউজ করা হতে পারে, নেগলিজেন্সিটাও হতে পারে। তো এই যে জায়গাগুলা, এগুলি কিন্তু দেখার বিষয়। তাহলে পরস্পরের প্রতি শ্রদ্ধার জায়গাটা একটা বড় ব্যাপার। আরেকটা বড় ব্যাপার যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, সেটা হচ্ছে পরস্পরের প্রতি যে বিশ্বাস। সো বিশ্বস্ততা একটা সম্পর্ককে ধরে রাখার জন্য, এগুলি হচ্ছে যে আমরা বলবো এগুলা অ্যাডিসিভের মতন কাজ করে, একটা আরেকটাকে ধারণ করবে, ধরে রাখবে। সো এখানে যদি দুইজনের মধ্যে এগুলির মধ্যে যদি সমস্যা থাকে, একজন আরেকজনকে বিশ্বাস করে না, কিংবা বিশ্বাস করলে 20% করে,
আমি আমার কাছে যখন কাপল কাউন্সিলিং এর জন্য আসে, আমি তাদেরকে এই বলি যে কে আলাদাভাবে আপনারা লেখেন, আপনি তাকে কতটুকু বিশ্বাস করেন কিংবা ভালোবাসেন কিংবা শ্রদ্ধা করেন। তখন দেখা যায় যে এখানে হয়তো ভালোবাসাটা অনেক আছে, কিন্তু এই জায়গাটা ঘাটতি আছে। তাহলে এগুলা বেসিক। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা বলছি যে এখানে কতগুলা চাহিদা পূরণের ব্যাপার আছে। এই যে নানা রকম রঙিন স্বপ্ন নিয়ে জীবনটা শুরু করে, এখানে কিন্তু ঘাত প্রতিঘাতও আসবে, তাই না? যেভাবে ভেবেছিল সেভাবে নাও হতে পারে। তো সেক্ষেত্রে যখন জীবনে যদি কোনো জায়গায় যদি দেখে যে প্রত্যাশা মতো বা চাহিদা মাফিক কিছু হচ্ছে না, সেই জায়গায় তারা এটার সঙ্গে কিভাবে মানিয়ে নিবেন, এটা কিন্তু মুখ বুঝে মেনে নেওয়ার কথা বলা হচ্ছে না, এটা কিন্তু স্যাক্রিফাইসের কথা বলা হচ্ছে না। এটা হচ্ছে যে একজন মানুষ কিভাবে সেটার সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নিবে, যেই জায়গায় সে কিছু পরিবর্তন আনতে পারবে সেখানে সে পরিবর্তনগুলো আনবে, যেখানে সে পারবে না সেখানে তাকে নিজেকে পরিবর্তনটা আনতে হবে। তো এখানে এই ব্যাপার নারী এবং পুরুষের মধ্যে যে সমস্যাটা হয় যে অনেক সময় পুরুষরা বুঝতে পারে না যে নারীদের চাহিদাটা কি। মেয়েদের ক্ষেত্রে দেখা গেছে তাদের ইমোশনাল নিড, আবেগীয় চাহিদাটা অনেক বেশি। অর্থাৎ কোনো কিছু জিনিস দেওয়া বা পাওয়ার চাইতে তাদের আবেগীয় দিকটা পূরণ হচ্ছে কিনা, ছোট ছোট জিনিসের মাধ্যমে কিন্তু একজন আরেকজনের প্রতি যে তার কেয়ারিং অ্যাটিটিউডটা প্রকাশ করে। শেয়ারিং এর ব্যাপার, বিদেশে কাজ করছে, স্বামী স্ত্রী কাজ করছে, বা স্বামী কাজ করে ফিরলেও স্ত্রী কিন্তু ঘরে অনেক কাজ করছে, সেখানে পরস্পরকে কে কতখানি সাপোর্টিভ, একজন আরেকজনের বিপদে বা কাজে কতটুকু এগিয়ে আসছে, নিজেদের মধ্যে একটা কোয়ালিটি পূর্ণ সময় কাটাচ্ছে কিনা, শুধু বাচ্চাদের ব্যাপারে কথা হচ্ছে, কি প্রয়োজন, কি গ্রোসারিজ কিনতে হবে, শুধু এতটুকু আলাপ না, নিজেরা একসঙ্গে যত ব্যস্তই থাকেন না কেন নিজেরা পরস্পরের সঙ্গে 15 মিনিট হোক, আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, যে যেমন সময় দিতে পারবেন আপনারা নিজেদের মতন করে একটু সময় কাটান, একসঙ্গে থাকেন, পরস্পরের হাত ধরেন। ফিজিক্যাল টাচটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং পরস্পরের যে আবেগীয় চাহিদাগুলা সেটা যদি বুঝার চেষ্টা করেন সেই জায়গাটা। আমি প্রায় একটা কথা বলি যে একজন যদি খুব তৃষ্ণার্ত হয়ে বাড়ি ফিরে এবং সে যদি তার নিডটা হচ্ছে 1 গ্লাস পানি কিংবা 1 গ্লাস শরবত, কিন্তু তার পার্টনার কি করছে যে সে খুব পায়েস পছন্দ করে, সে খুব মজা করে পায়েস রান্না করে তাকে উপস্থাপন করছে, সে কিন্তু পায়েসটা খেতে পারবে না যদিও তার পায়েসটা পছন্দের। তাহলে বুঝতে হবে যে কখন কোন জায়গায় তার চাহিদাটা কি, এই ইমোশনাল নিড গুলা কিন্তু ফুলফিল করতে হয়। যে কোনো মানুষ, দুইজন দুই পরিবার থেকে এসেছে, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের শিক্ষা সমস্ত কিছু আলাদা, কিন্তু যখন তারা দুজনে মিলে ঠিক করছে যা আমরা একই পথে হাঁটবো, একই দিকে দুজনে মিলে একটা নতুন পথ তৈরি করব, সেখানে কিন্তু দুজনকে ইনভেস্ট করতে হবে। যদি স্বামী বা স্ত্রী ভাবে যে ও 50% দিবে, আমি 50% কন্ট্রিবিউট করব, সেটা টাকা পয়সার কথা বলছি না, সেটা হচ্ছে এই সংসার রিলেশনশিপে তাদের যে মনন, তাদের যে বুদ্ধি, তাদের যে এফোর্ট, সেখানে কিন্তু 100%ই দুজনকে দিতে হবে। অর্থাৎ হাজবেন্ডও 100% দিবে, ওয়াইফও 100% দিবে, তখনই কেবলমাত্র সংসারটা 100% হবে। সো এই জায়গাগুলা, এটা একটা ইনভেস্টমেন্টের জায়গা। আপনি ব্যাংকে টাকা জমা দেন, রাখেন এবং প্রয়োজনে উঠান। এখানেও সম্পর্কের ক্ষেত্র, এখানে আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি যদি ইনভেস্টমেন্টের চাইতে আপনি উইথড্র বেশি করেন, তাহলে একসময় আপনার ব্যাংকটা কিন্তু কোনো টাকা থাকবে না। ঠিক সম্পর্কের ক্ষেত্রেও এখানে। সো পরস্পরকে বোঝা, স্বচ্ছতা, এটা খুব খুব জরুরি। সো এই চর্চাগুলো যদি থাকে তাহলে যে কোনো সম্পর্কের মধ্যে কিন্তু একটা খোলামেলা, একটা স্বচ্ছতাপূর্ণ সম্পর্ক, যে খারাপ করি, ভুল করি, সেটা একজন যেন আরেকজনের কাছে খোলাখুলি
বলতে পারে। এবং তিতা কথাটা আমি এই মুহূর্তে না বলে আমি যদি একটু অপেক্ষা করি, দেখি যে এটা এই খারাপ কথাটা আমার একবার মুখ দিয়ে বের হলে তো ফেরত আনা যায় না, কিন্তু একটু শ্বাস নেই, 2 কদম পেছায় একটু চিন্তা করি যে এই কথাটাকে আমি এখন বলবো, 2 মিনিট অপেক্ষা করি। 2 মিনিট অপেক্ষা করেও যদি দেখা যায় না, তারপরেও বলার মানে ইচ্ছা হচ্ছে, নিজেকে বারণ করতে পারছি না, তখন ওই জায়গাটা থেকে একটু সরে যান। হ্যাঁ, তারপরে আপনি ঠান্ডা অবস্থায়, যখন নিউট্রাল অবস্থায় আপনার পার্টনার থাকবে, তখন আপনি তাকে বিষয়টা খুলে বলেন। একটা মুশকিল হচ্ছে কি, আমরা কিছু হলে অভিযোগ করি সব জায়গায়, শুধু স্বামী সব জায়গায়, কিন্তু যখনই একজন আরেকজনকে অভিযোগ করে তখন কি হয়, হ্যাঁ, যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সে তখন অভিযোগটাকে খণ্ডন করার জন্য তৈরি হয়ে যায়। আগেকার দিনে যুদ্ধ হলে ঢাল, তীর প্রতিহত করার জন্য, বল্লভ প্রতিহত করার জন্য ঢাল নিত, তাই না? অভিযোগ করলে মানুষ ঢাল নিয়ে তৈরি হয় যে না এটা আমি করি নাই, সে নানা রকম ব্যাখ্যা দিতে যায়। এর জন্য অভিযোগের সুরে কথা না বলে বরং কেন তুমি এটা করলে, এটা কিভাবে করলে, হ্যাঁ, এই যে এগুলা অভিযোগের সুরে কথা না বলে সে যদি বলে যে ওই দিন এরকম করে তুমি বলেছো বা তুমি এটা করেছো, এতে আমার খারাপ লেগেছে, বা আমার এই জায়গাটায় অনুভূতির কথাগুলো সে যদি বলে, মানুষ না ওই অনুভূতির কাছে একটু অসহায় থাকে, তখন না এখানে সে ওইভাবে রিয়াক্ট করবে না। তাকে ওই সময়টায় হাজবেন্ড ওয়াইফকেও বলতে পারে, ওয়াইফ হাজবেন্ডকে বলবে, দুইজন দুইজনের সমানভাবে দুইজনকে এগিয়ে আসতে হবে। কোনো একজনের একক দায়িত্ব না কিন্তু সংসারটাকে টিকিয়ে রাখতে। তো সে যদি অভিযোগের সুরে না বলে, তার প্রত্যাশার কথাটা বলে যে এইভাবে করলে আমার ভালো লাগতো, এই কাজটা এভাবে না করে এইভাবে করলে আমার ভালো লাগতো, বা এইভাবে করার কারণে আমার এই খারাপটা লেগেছে। তখন কিন্তু দেখা যাবে যে পরস্পরের সঙ্গে শ্রদ্ধা বজায় রেখে কথা বলা যাচ্ছে, কনভারসেশন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে, রাগারাগির ব্যাপারগুলোও কিন্তু কম হবে। আর যেই ভুল করুক না কেন, সে যেন ভুলটা স্বীকার করে যে হ্যাঁ আমার ভুল হয়েছে, আমি দুঃখিত, আমি না বুঝে তখন চিৎকার করেছি, বা এটা আমার করা উচিত হয় নাই। এটা বললে কিন্তু কেউ খাটো হয় না, সে তার স্ত্রীর কাছে বা স্ত্রী স্বামীর কাছে তার মর্যাদাটা বৃদ্ধি পায়। তবে এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে অপরপক্ষ যেন ওটা নিয়ে আবার তাকে পরবর্তীতে ঝগড়ার সময় খোটা না দেয় যে একবার তো মাপ চাইছো, বা তুমি বারে বারে মাপ চাও, বা অমুক তমুক। এই জায়গাগুলো কিন্তু সম্পর্কটাকে নষ্ট করে। সো আলটিমেটলি দেখেন, একটা বয়স পর্যন্ত আমরা বাবা মার কাছে থাকি, তাদের যত্নে লালিত পালিত হই, তারপরে একটা সময় আমরা নিজেদের জীবন তৈরি করি। এবং এই যে মানুষটা যে আপনার সঙ্গী হচ্ছে, সেই কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত আপনার সাথে থাকবেন, আপনারা একসঙ্গে বড় হচ্ছেন, আপনারা একসঙ্গে বৃদ্ধ হবেন। তো এখানে যে পরস্পরের প্রতি যে ভালোবাসা, আস্থার সম্পর্কটা, এটা যত আর্লি আপনারা ডেভেলপ করতে পারবেন, তত আপনারা ভালো থাকতে পারেন। এগুলা হচ্ছে, আমি যে উপাদানগুলোর কথা বললাম, এগুলা হচ্ছে সুরক্ষার উপাদান। এই সুরক্ষার উপাদানগুলো আপনারা নিজেদের মধ্যে চর্চা করে যতটা ডেভেলপ করতে পারবেন, আপনি জানবেন যে তাহলে ঝুঁকিপূর্ণ উপাদান থাকা সত্ত্বেও সেগুলি আপনাদেরকে এফেক্ট করবে না। আপাতত এতটুকু বলছি। এটার সাথে আরেকটা বিষয় যদি আমরা একটু যুক্ত করি, যে দেখা গেছে যে এই স্বভাবতই দেখা গেছে যে মেয়েদের পরিবার থেকেও, পরিবারের পক্ষ থেকে, বিশেষ করে তার মা বা শাশুড়ি যারা থাকে, তাদের পক্ষ থেকে যে ধরনের রিয়াক্ট করা হয় ম্যাক্সিমামে, আবার কেউ কেউ আছে অবশ্যই ব্যতিক্রম, যারা তার মেয়েকে অতটা আশ্রয় প্রশ্রয় দেয় না, তাকে বরং আত্মপক্ষকে বলে যে ঠিক আছে আমি দেখছি, মেয়েকে বলে যে তুমি এরকম করবে না। আবার পক্ষান্তরে ম্যাক্সিমামই দেখা যায় মেয়ের পক্ষ নিয়ে এমন কাজ করে বসে যে ওই ছেলেটার প্রতি এমন ভাবে বিরূপ আচরণ করে ওই মেয়েটার পরিবারের পক্ষ থেকে, তখন কিন্তু আরো তুঙ্গে উঠে যায় সমস্যাগুলো। এরকমটির কারণেই কিন্তু অনেক সময় সংসার ভাঙ্গার ঘটনাও আমরা কিন্তু অনেক সময় দেখেছি।
বা আমরাও, আপনিও কাউন্সিলিং এ আসেন, তো সেই বিষয়টা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি, অভিভাবকত্বটা কিভাবে থাকা উচিত বলে আপনি পরামর্শ কিভাবে দিবেন? আমার প্রথম কথা হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে যদি স্বচ্ছ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে তাহলে অন্য বিষয়গুলা কিন্তু অতটা ফ্যাক্টর হয় না। সো এটা আমাদের মঙ্গল হবে কিনা, আমরা অবশ্যই, তারা আমাদের বাবা মা, হ্যাঁ, শ্বশুর শাশুড়িও বাবা মা, নিজের বাবা মাও বাবা মা। সো এই বাবা মাদের যদি কোনো কথা পরামর্শ যদি তারা দিতেই পারেন, অনেক কিছুই বলতে পারেন, কিন্তু সবগুলোই যে আমাকে গ্রহণ করতে হবে এমন না। হ্যাঁ, সো আমার কাছে যখন কাপল কাউন্সিলিং এ আসে, সেখানে স্ত্রী মনে করছে যে তার শাশুড়ি অর্থাৎ ছেলের মা তার সঙ্গে মিসবিহেভ করছে, বা শ্বশুর বাড়ির লোকজন, শ্বশুর খারাপ ব্যবহার করে, ননদ বা দেবররা, নানা রকম এই অভিযোগগুলাও যেমন আসে, বেশি আসে, এই জায়গাগুলা বেশি আসে। অ্যাট দ্য সেম টাইম এটাও অনেক সময় থাকে যে মেয়ের পরিবার অনেক বেশি ইন্টারফেয়ার করে তাদের লাইফে। সো ওই জায়গাটা কিন্তু বুঝতে হবে যে হাজবেন্ড ওয়াইফের যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটার মধ্যে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করবে না। নিজেদের একটা প্রাইভেসির জায়গা, নিজেদের বাউন্ডারিটাকে মজবুত করা যায়। আমরা অন্যের পরামর্শ নিব, শুনবো, কথা শুনবো, কিন্তু আলটিমেটলি সেটা গ্রহণ করব কি করব না সেটা আমরা দুজনে মিলে ঠিক করব। তো এই জায়গাটা, আর এটা নিজের আসলে নিজের ডেভেলপমেন্টের জন্য এই জায়গাগুলা দরকার। নিজে বুঝতে হবে যে আমি অ্যাকচুয়ালি কি চাই, আমি আমার হাজবেন্ডের কাছে কি চাই। একজন বললো আর আমি চলে গেলাম ওটা নিয়ে, সেটা না। হাজবেন্ডরাও অনেক সময় করে যে বন্ধু বলেছে আমার ওয়াইফের সঙ্গে তো এরকম করি, বা আমার ওয়াইফকে, সেইটার প্রভাব এসে সেটা করে। সো এই জায়গাগুলা বুঝতে হবে। সব মানুষ একই রকম না, হ্যাঁ, সব স্বামীও একই রকম না, সব স্ত্রীও একই রকম না। সো এই জায়গা বুঝে আসলে চলো। আমি এককভাবে কোন একটা পক্ষকে দোষারোপ করার পক্ষপাতিক না, কারণ এটা বুঝতে হবে এটা ভ্যারি করে। হ্যাঁ, সবাই যে ইন্টারফেয়ার করে তাও না, আবার নানা রকম অসুবিধাও কাজ করে। অনেক সময় কলিগ, বন্ধু, প্রতিবেশী, সেখানেও কিন্তু অনেক রকম সমস্যা তৈরি হয়। কারণ কারো কথা শুনে আমি যদি প্রভাবিত হয়ে যাই, সেই জায়গাগুলো নিজেদের কল্যাণের জন্য হবে কিনা সেটা আসলে প্রথমে বিবেচনায় নিতে হবে। ধন্যবাদ। চমৎকার করে বলেছেন আপনি। আমরাও মনে করি যে কোনো পক্ষপাতী না, বরং আমরা জাস্ট সমাজের চিত্রটুকু তুলে ধরার চেষ্টা করি আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে। আশা করব আমাদের এই পরামর্শ, আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যারা এই ধরনের সমস্যায় জর্জরিত রয়েছেন তারা অবশ্যই সুন্দর একটি পরিচ্ছন্ন জীবনে আসবেন, এমনটি প্রত্যাশা রাখছি। আমরা আবার একটু চলে যেতে চাই ডক্টর ফাহমিদা ফেরদৌস, আপনার কাছে এই একই প্রসঙ্গ টেনে যদি আপনার কাছে বলি যে এটা কি কোনো মানসিক রোগ কিনা, কিংবা মানসিক রোগ যদি হয়ে থাকে এটা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি। এই যে স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে কিন্তু আমরা দেখি শ্বশুর শাশুড়ি কিংবা ভাই বোন অনেকেই দেবর ননদ জড়িয়ে পড়ে এবং কিন্তু একটা তুমুল কাণ্ড হয়ে ওঠে, এবং অনেক সময় সংসারে বিরোধ, বিচ্ছেদ, বিভিন্ন ঘটনা আমরা দেখি। বেশিরভাগ দেখি যে প্রবাসীদের ক্ষেত্রে এরকম। এবং আরেকটা বিষয় হচ্ছে প্রবাসীদের দেনমোহরটাও কিন্তু খুব বেশি চড়া করে নেওয়া হয়। অনেকে বলে যে আরে তুমি বিদেশে থাকো, তুমি এত অল্প দেনমোহর দিলে কি চলে, তোমার একটা প্রেস্টিজ বোধ আছে। এই যে ব্যাপারটা আসলে ধর্মীয় দিক থেকে যদি বিবেচনা করি, সেখানে কিন্তু যার সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী সে দেনমোহর দিবে, এটাই কিন্তু বিবেচ্য ইসলামের আইনে যেটা বলে। অথচ আমরা দেখি যে অনেকেই কিন্তু মুসলিম যে আইন আছে সেগুলো কিন্তু খুব ভালো করে জানে, অথচ তার মেয়ের বিয়ে দেওয়ার সময় কিন্তু দেখা গেছে যে সে দেনমোহরটা খুব বেশি করে ধরে। আবার তার ছেলে বিয়ে করাতে গেলে দেখা যায় যে দেনমোহর এত বেশি কেন। একই পরিবারে এরকম চিত্রও দেখছি। তো এটা কি কোনো রোগ কিনা, এই প্রসঙ্গে আপনি, যদি রোগ হয় তাহলে কিভাবে সারানো যায়, আপনি ডাক্তার ফাহমিদা? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমরা বলে থাকি যে কোনো সম্পর্ক তৈরি হয় ভালোবাসার উপর। ভালোবাসার কম্পোনেন্ট হলো লাভের কম্পোনেন্ট হলো তিনটি। একটা হচ্ছে প্রক্সিমিটি, মানে আমাকে প্রথমে শরীরে না মনের দিকে কাছাকাছি আসতে হবে, প্রক্সিমিটির পরে আসতে হবে যে আমাদেরকে যে প্রক্সিমিটি দেন
কমিটমেন্ট। কমিটমেন্টটা হচ্ছে যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো কারণেই হোক, আমি এই সম্পর্ককে টিকিয়ে রাখবো। ভালোবাসা কিন্তু সাইন্টিফিক, সবাই বলে মাপা যায় না, আসলে মাপা যায়। মাপা যাবে 3টি কম্পোনেন্ট দিয়ে, একটা হচ্ছে প্রক্সিমিটি, আরেকটা হলো কমিটমেন্ট, আরেকটা হচ্ছে ট্রাস্ট। এখন যদি প্রক্সিমিটির কথা আমরা চিন্তা করি, তাহলে কিন্তু ভৌগোলিকের কাছাকাছি না, মনের কাছাকাছি আসতে হবে একজন আরেকজনকে। যখন কাছাকাছি আসবে তখন একজন আরেকজনের সাথে কমিটমেন্ট হবে। কি কমিটমেন্ট হবে? যে আমরা সব সময় একজন আরেকজনকে শ্রদ্ধা করব। শুধু যে আমি শ্রদ্ধা করব তা না, তুমিও শ্রদ্ধা করবে। শুধু আমাকে না, যখন আমাকে করতে হবে আমার ফ্যামিলিকেও করতে হবে। ট্রাস্ট, বিশ্বাসটা অর্জন করতে হবে। এবং সেখান থেকে ক্রিটিসিজম, একজন আরেকজনকে ক্রিটিসাইজ করে কথা বলা যাবে না। 1, 2, নিজেকে খুব বড়, আমরা বলে থাকি যে ব্যক্তিত্বের বিকাশে যদি কোনো অসুবিধা থাকে, তাহলে যে আপনি বললেন একটু আনহেলদি থিঙ্কিং আসতেই পারে। ছোটবেলার ব্যক্তিত্বের বিকাশে যদি অসুবিধা হয়, তখন তার চিন্তাধারাতে হতে পারে যে আচ্ছা ও আছে, ও বিদেশ থেকে আসছে, আমার কম কিসে, ও যদি বিদেশ থেকে আসি তাহলে আমি ওর থেকে বেশি নিব। এটা একটু কিন্তু ব্যক্তিত্বের বিষয় আসে, একটা মানুষের চিন্তা চেতনার বিষয় আসে। যদি আমরা লাভ বা তার কম্পোনেন্টের মধ্যে আসে, তাহলে কিন্তু ভালোবাসা বা সম্পর্কের মধ্যে এই ধরনের ক্রিটিসিজম থাকবে না, এই ধরনের মানে প্রতিযোগিতা থাকবে না। সেখানে কমিটমেন্ট থাকবে, ট্রাস্ট থাকবে, হেলদি রিলেশন থাকবে, সেখানে সুসম্পর্ক থাকবে, ইমোশনাল অ্যাটাচমেন্ট গুলো খুব ভালো থাকবে। এবং একজন আরেকজনের বোঝাপড়ার মাঝখানেই কিন্তু সংসারটা এগিয়ে যাবে। এটাই একজন স্ত্রীকে যেমন তার নিজের স্বামীকে ব্যালেন্স করতে হবে, নিজের পরিবারকে ব্যালেন্স করতে হবে, এবং শ্বশুরবাড়ির ফ্যামিলিকে ব্যালেন্স করতে হবে। এর মধ্যে সবচেয়ে বেশি সাপোর্ট দিবেন কিন্তু হাজবেন্ড। কারণ একটা মেয়ে কিন্তু তার ফ্যামিলিকে ছেড়ে তারপর সে যে থাকেন হলো আরেকটা ফ্যামিলিতে। যদি হাজবেন্ড সেক্ষেত্রে ব্যালেন্স না করতে পারেন, তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে টানাপোড়েন শুরু হবে, এবং শুরু হবে কনফ্লিক্ট, দ্বন্দ্ব এবং মানসিক রোগ। তার মধ্যে হলো স্ট্রেস ডিসঅর্ডার, ডিপ্রেশন, ইভেন এমনকি সাইকোসিস, মানসিক রোগও হয়ে যেতে পারে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ, চমৎকার করে বলেছেন। আমরা মনে করি যে আমাদের আজকের দর্শকরাও এই বিষয়টি উপলব্ধি করবেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকেই অনেকটা চলে এসেছি। অনুষ্ঠান অত্যন্ত ভালো লাগছে, আমার নিজেরই অনেক কথা বলতে আসলে ইচ্ছা করছে আরো শোনার জন্য, কিন্তু তারপরেও সময় আসলে এমনই যে আমরা আসলে সময়টা ধরে রাখতে পারি না। তো আমরা একটু যদি জানতে চাই যে আমরা কিভাবে একটি সুখময় জীবন যাপন করতে পারি, এবং এই যে প্রতিকূলতা সেগুলোকে ওভারকাম করে কিভাবে আমরা পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় ভাবেও আমরা একটি সুন্দর সুখময় আবাসভূমি গড়ে ফেলতে পারি, এই ধরনের একটা চিন্তা বা টেকনিক কি কি হতে পারে সেটি যদি একটু ডক্টর মেহজাবিন হক আপনার কাছে আমরা শুনতে চাই যে কি এমন টেকনিক হলে আমরা এই ধরনের একটা সুখময় আবাসভূমিতে বসবাস করতে পারি। জি প্লিজ। ধন্যবাদ। সবাই ভালো থাকলে তো খুবই ভালো, পৃথিবীটা ভালো থাকতো, কিন্তু আনফরচুনেটলি সেই বিষয়টা হয় না। কারণ ওই যে মানুষে মানুষে পার্থক্য আছে, ব্যক্তি স্বাতন্ত্রতা রয়েছে, সবার মেজাজ মর্জি, কোন একটা সিচুয়েশন মোকাবেলা করার ক্ষমতা, হ্যাঁ, এই মনোবৈজ্ঞানিক যে দক্ষতা গুলা সেগুলা সবসময় সবার একই রকম থাকে না, যে কারণে সমস্যাগুলো হয়। তো এখন একটা কথা কিন্তু আমি বলি, আমার কাছে যখন আসে তাদের সমস্যা নিয়ে কোনো স্বামী স্ত্রী, হ্যাঁ, বা পরিবার যখন আসে, আমি একটা কথা বলি সব সময় যে এটা আসলেই ঠিক যে স্বামী স্ত্রীর মধ্যে কখনো কেউ এককভাবে জিততে পারে না। স্ত্রী যদি ভাবে যে আমি খুব জিতলাম, আসলে সে জেতে নাই। স্বামী যদি ভাবে যে স্ত্রীর কথাটা রাখলাম না, আমার যা চাওয়া সেটা আমি আদায় করলাম, আমি জিতে গেলাম, আসলে সে জিতে না। এখানে কেউ এককভাবে জেতে না, জিতলে দুজনেই জিতবে, হারলে দুজনেই হারবে। সো এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। এবং এই জায়গাটায় যেখানে আপনারা দুজনেই জিতবেন,
এখানে কম্পিটিশন না, দুইজন দুটো পক্ষ না। এই কনসেপ্ট গুলা থেকে যদি বের হয়ে আসা যায় যে আমি জিতে গেলাম, আমি আমারটা আদায় করে ছাড়লাম, হ্যাঁ, আরেকজনকে চাপ দিয়ে হোক বা যেভাবে হোক, এটা কিন্তু অ্যাকচুয়ালি হয় না। হ্যাঁ, তো এই জায়গাটায় যেন আমরা দুজনেই জিততে পারি, এটার জন্য করণীয় গুলা কি সেটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করা। এবং ফাহমিদা যেটা বলছিল যে ও আমরা মানসিক রোগগুলোর দিকে চলে যায়, অনেকের স্বামী স্ত্রীর অনেকের মধ্যে কিন্তু পার্সোনালিটি ডিসঅর্ডার যদি থাকে, সেখানে সেই মানুষটার সঙ্গে খাপ খাইয়ে চলাটা খুব ডিফিকাল্ট হয়। অনেকে বর্ডার লাইন পার্সোনালিটির মধ্যে থাকে, অনেকের মধ্যে সন্দেহ প্রবণতা থাকে, ওসিডির পেশেন্ট যদি হয়, হ্যাঁ, অবসেশন কম্পালসিভ ডিসঅর্ডারের যদি হয়, এরা তো সমাজেরই অংশ, কারো না কারো স্ত্রী, কারো না কারো স্বামী, হ্যাঁ, কারো না কারো ভাই বাবা, তাই তো। সো দেখা যাচ্ছে যে তারা লেখাপড়া সবই করছে, ওই যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমাদের ধারণাটা কম থাকার কারণে আমরা বুঝতে পারি না। আমরা ভাবি ও তো একটু এরকমই, বা অমুক এইটুক মানিয়ে নাও। কিন্তু এই ধরনের প্রবলেম ওয়ালা মানুষদের সঙ্গে অ্যাকচুয়ালি সংসার করাটা তখন খুব ডিফিকাল্ট হয়। তাহলে সেখানে আমাদের যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা কিন্তু রোগের চিকিৎসাটা করব না, আমরা প্রয়োজনীয় কাউন্সিলিং সেবাটা নিব না। আমাদের ফ্যামিলি থেরাপি আমরা রান করি, যেখানে পরিবারের প্রত্যেকটা সদস্যর সঙ্গে আমরা ডিল করি। কারণ একটা ক্ষেত্রে দেখা যায় যে পরিবারের প্রত্যেকটা সদস্য কিন্তু এটার জন্য সাফারার হয়। বাবা মার সম্পর্ক যদি খারাপ থাকে, সেটার এফেক্টটা কিন্তু, নেতিবাচক প্রভাবটা তার সন্তানদের উপরে পড়ে। এই সন্তানরা বড় হয়ে নিজেদের জীবনে না চাইলেও সেই বাবা কিংবা মার মতনই আচরণ করে, যে আচরণটা সে নিজেও পছন্দ করে না, কিন্তু ওই যে অবজারভেশনাল লার্নিং হয়ে যায়, ওটাই ওর মধ্যে অটো হয়ে যায়। তাই খুব সচেতন থেকে এগুলোর থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, তো এই জায়গাগুলোর দিকে খেয়াল করে আসলে নিজেদেরকে ভালো রাখার জন্য কি করা যেতে পারে, প্রয়োজনে চিকিৎসা নেন, প্রয়োজনে কাউন্সেলিং সেবা নেন। এখন তো অনেক পড়াশোনা করেও কিন্তু ভালো থাকা যায়। সো এই জায়গাগুলো, আমার বাবা আমার মার সঙ্গে এরকম করতো, আমার মা সহ্য করতো আর তুমি পারো না, এই কথাটা বললে কিন্তু চলবে না, যুগ পাল্টেছে। ঠিক একইভাবে স্ত্রীর ও স্বামীর প্রতি প্রত্যাশার ক্ষেত্রেও কিন্তু এই জায়গাগুলা আসতে হবে। তো এই ভালো থাকার জন্য আসলে দুজনের চেষ্টা করতে হবে, দুজনকে খোলামেলা ভাবে, আন্তরিক ভাবে দুজন যদি পরস্পরের সঙ্গে কথা বলে, হ্যাঁ, তাহলে কিন্তু অনেক সমস্যা সমাধান হয়ে যায়। এবং পরস্পরের প্রত্যাশাটা কি, এবং প্রত্যাশাটা ইতিবাচক ভাবে বলতে হবে। এটা করবা না, ওটা করবা না, ওটা করবা না, এটা না। প্রত্যাশাটা হচ্ছে আমি কি প্রত্যাশা করছি, এটা যদি বাড়ানো হয়, এটা যদি করা হয়, তাহলে এটা ভালো হবে। সো এইভাবে যদি আমরা দেখি, তার ইতিবাচক স্বামী স্ত্রী স্বামীর ইতিবাচক দিকগুলোর উপর গুরুত্ব দিবে, সেগুলিকে বড় করে তুলবে, তাহলে অটোমেটিক্যালি দেখা যাবে যে ভালো জিনিসের চর্চা হবে, আর ওই নেতিবাচক বিষয়গুলা ওগুলি আস্তে আস্তে এমনিতেই কমে যাবে। তাই আমরা পুরস্কৃত করি কেন? যাতে যে কাজটার জন্য পুরস্কৃত করা হয়েছে ওটার ভবিষ্যতে যেন ওটা আরো বেশি করে হয়, তাই না? তো এখানেও কিন্তু সম্পর্কের ক্ষেত্রে এই জায়গাটা, তার ভালো কাজটাকে, তার ভালো গুণটাকে প্রশংসা করতে হবে। প্রশংসাটা করাটা খুব খুব জরুরি। পরস্পরকে যে ভালোবাসি বা আস্থা রাখি, বা সে কোনো ভালো কাজ করেছে, এটা কিন্তু জানাতে হবে। তা না হলে স্বামী জানবে না যে স্ত্রী তার কোন জায়গাটার প্রশংসা করে বা পছন্দ করেছে, বা স্ত্রীও জানবে না যে তার এই কাজটাকে স্বামী পছন্দ করেছে, তাহলে সেই কাজটা করার প্রবণতা তার মধ্যে বৃদ্ধি পাবে। এই জায়গাগুলোর দিকে যদি আমরা নজর দিই, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের যে একটু চিন্তাধারার পরিবর্তন, আমাদের আচরণে পরিবর্তন, আমরা যে কথা বলছি সেই শব্দ চয়নে, বাক্য ব্যবহারে আমরা যদি যত্নশীল হই, তাহলে এই একটা ভালো সুন্দর দাম্পত্য জীবন পৌঁছানোটা কোনো অসুবিধার কারণ হবে না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলতে চাই ডক্টর ফাহমিদা আপনার কাছে, যে প্রবাসীদের অসংখ্য সমস্যা আমরা জানি, রেমিটেন্স যোদ্ধারা যুদ্ধ করেই চলেছে, রেমিটেন্স প্রেরণ করছে,
কিন্তু তারা কিন্তু দেশেও কিন্তু বঞ্চিত হচ্ছে, দেশের তাদের প্রবাসীদের যে অধিকার, সেই অধিকার থেকে, ন্যায্য অধিকার থেকে সব মিলিয়ে তারা কিন্তু আসলে ভালো নেই, বিভিন্ন সমস্যা জর্জরিত রয়েছে। এই জর্জরিত যে জীবন তাদের, সেই জীবন থেকে তারা কিভাবে পরিত্রাণ পেতে পারে, আপনি কি বলবেন প্রবাসী দর্শকদের জন্য? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে যখনই আমরা মনে করব আমাদের পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক ভাবে কোন রকমের দ্বন্দ্ব তৈরি হয়ে যাচ্ছে, এটা ব্যক্তিগত জীবনেই হোক, রেমিটেন্সের ক্ষেত্রেই হোক, টাকা পয়সার ক্ষেত্রেই হোক, তখন আমরা একজন মনোরোগ অথবা মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে চলে আসব। কারণ আসলে তো এটা কোনো মানে স্টিগমা না বা কুসংস্কার নয়। আমরা চলে এসে ট্রিটমেন্টের আওতায় আসবো যখন আমরা জীবনে পরিবার পরিজনদের সাথে বসবো, যখন আমরা নিজেরা সেই সমস্যাটাকে সমাধান করতে না পারবো, তখন আমাদেরকে চলে আসতে হবে হলো একজন মানে মনোরোগ বিশেষজ্ঞর কাছে। সেখানে আমরা ট্রিটমেন্টকে দুভাগে ভাগ করি, একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট মানে ওষুধ দিয়ে, দেন নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। আসলে আমরা কখন জীবনের মানে মাইল্ড, মডারেট, সিভিয়ার তিনটা স্টেজ থাকে, কখনো মাইল্ড স্টেজে অথবা পারিবারিক দ্বন্দ্ব যখন তৈরি হয় তখন কিন্তু কেউ অল্পতে আসেন না, যখন প্রচন্ড সমস্যা তৈরি হয়ে যায় তখনই কিন্তু এটা সবাই জানাজানি হয়, প্রচুর একটা অস্থির অবস্থা তৈরি হয়। যখন সিভিয়ার পর্যায়ে আসে তখন পেশেন্টকে কাম এন্ড কোয়াইট করার জন্য কিছু ওষুধ লাগে। ব্যক্তিত্বে যদি কারো বিকাশে অসুবিধা থাকে তখন তার কিছু ওষুধ লাগবে, নিউরো ট্রান্সমিটার যা আছে সেই ট্রান্সমিটারকে ব্যালেন্সে আনার জন্য। দেন তাকে কাউন্সিলিং এ বসতে হবে যে তার আসলে সমস্যাটা কোথায়। সেই সমস্যাটা বের করেই তাদের মধ্যে কি করতে হবে, সুন্দর বোঝাপড়ার মাধ্যমে, স্বামী স্ত্রী হলে স্বামী স্ত্রী দুজনকেই আসতে হবে। যদি পরিবার পরিজনদের সবার মধ্যে হয় তাহলে স্টেপ বাই স্টেপ এই কাউন্সিলিংটা নিতে হবে, ট্রিটমেন্টটা নিতে হবে। কারণ স্বামী স্ত্রী দুজনের মধ্যে দ্বন্দ্ব, যদি স্বামী একা আসেন অথবা স্ত্রী একা আসেন তাহলে কিন্তু এই ট্রিটমেন্ট কমপ্লিট হবে না। এই জন্য যখনই কেউ মনে করবেন দ্বন্দ্ব তৈরি হয়েছে বা অসুবিধা তৈরি হয়েছে, তখন স্বামী স্ত্রী দুজনে মিলেই, আমি তো বলেছি ভালোবাসা মানেই হলো কমিটমেন্ট, ট্রাস্ট। কমিটমেন্ট যদি আমরা সংসার করতে চাই, রেমিটেন্স হোক যাই হোক, আমি সংসার করতে চাই তোমার সাথে, আয় কমে গেছে, সংসার করতে চাই, ম্যানেজ হচ্ছে না, আসো আমরা একটু চিকিৎসকের পরামর্শ নেই কিভাবে করতে হবে। দুজন যখন মিলে যাবেন তখনই কিন্তু একটা সুন্দর দাম্পত্য জীবন সামনে অতিক্রম করা সম্ভব হবে। তা না হলে কিন্তু একজনের প্রচেষ্টায় কখনো কোনো সম্পর্ককে টিকিয়ে রাখা সম্ভব নয়। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হলো, সবচেয়ে আগে আমরা বলি মনের যত্ন। মনের যত্ন নিতে হবে, সবচেয়ে নিজের আগে মনের যত্ন নিতে হবে। আমি কতটা ভালো আছি, যদি আমি আমার নিজের মনের যত্ন নিতে না পারি তাহলে আমি আমার পরিবার পরিজনদের মনের যত্ন কিভাবে নিব। এই জন্য সবচেয়ে আগে প্রয়োজন হলো আমার নিজের মনের যত্ন। যখন আমি নিজে মানসিকভাবে সুস্থ থাকবো তখন আমি যে কোনো ধরনের কমিটমেন্ট, যে কোনো ধরনের স্ট্রেস, যে কোনো ধরনের চ্যালেঞ্জের ফেস করতে আমি প্রস্তুত থাকবো। আর যদি আমি নিজেই অসুস্থ থাকি তাহলে তো আমি কারোই যত্ন নিতে পারবো না, না পরিবার, না সমাজ, না রাষ্ট্র। এই জন্য সবচেয়ে আগে দরকার নিজের মনের যত্ন। এবং সবাইকে, দুইজনকেই যখন সংসারে সমস্যা তৈরি হবে তখন স্বামী স্ত্রী এবং যদি এটা যৌথ ফ্যামিলি হয় তাহলে পরিবারের অন্য সবাইও এগিয়ে আসবেন এই সমস্যাটা সমাধানের জন্য ইতিবাচক ভঙ্গি নিয়ে, যাতে এই সমস্যাটা সমাধান হয়ে সামনের দিকে আমরা এগোতে পারি, যেন একটা সম্পর্ক মাঝপথে এসে ডিস্ট্রয় বা নষ্ট না হয়ে যায়। ধন্যবাদ। জি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের ইউরোপ টাইমসের দর্শকদের জন্য আপনার কি বলা আছে ফাহমিদা? যারা প্রবাসে আছেন তারা তো, আমি এখনো বললাম, সবাইকে বললাম যে আসলে একটা দূরত্ব থাকার কারণে যোগাযোগ, আমরা বলি কমিউনিকেশন বা যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম হলো ভাষা। ভাষাগত ব্যবহার, ভাষার চর্চা যেন খুব সুন্দর হয়, শালীন হয়, এবং যোগাযোগটা যেন মানে কোয়ালিটি অফ টাইম বলি, গুণগত সময়। মানে সারা দিনের মধ্যে দেখা গেল 10 মিনিট সময় দিল, 10 মিনিট সময়ের মধ্যে একটা কাজে ব্যস্ত, তা না, গুণগত সময়।
ইমোশন, নিজের ইমোশনকে ভেন্টিলেট করতে হবে, মানে এবং অন্যের ইমোশনকেও ধারণ করার একটা মনোপ্রায় থাকতে হবে। আমি অন্যেরটা যেমন শুনবো, তেমনি অন্য কি বলছে সেটা শোনার মতো আমার একটা ইচ্ছা থাকতে হবে। এবং যোগাযোগটা, হ্যাঁ, আর যেটা হলো ব্যালেন্স এন্ড ম্যানেজ। আয় কমে আসছে, ঠিক আছে, আমি আমার স্ত্রীর সাথে বসি না, অথবা আমি আমার স্বামীকে বলি না, কিভাবে এই সমস্যাটা যোগাযোগ, ইতিবাচক ভাষা প্রয়োগ এবং সুন্দর মানে কথার আচরণের মাধ্যমে অনেক কঠিনতর সমস্যা কিন্তু সমাধান করা যায় যদি আমরা চিন্তা করি যে অন্যের আবেগকে শুনবো, নিজের আবেগকে প্রকাশ করব। সবচেয়ে বড় জিনিস হলো ইতিবাচক উপায়ে আদান প্রদান, ইমোশনকে আদান প্রদান করা, তাহলে একটা সুন্দর সম্পর্ক হবে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরাও দর্শকদের জন্য শুনবো প্রফেসর ডক্টর মেহেজাবিন হক, আপনার কাছে যে দর্শকদের জন্য আপনার কি বলার আছে? এখানে যেহেতু বেশিরভাগই প্রবাসী, তাদেরকে তো অবশ্যই রেমিটেন্স যোদ্ধা আপনারা, আমার তরফ থেকে আপনাদেরকে সালাম, শুভেচ্ছা। আপনারা অনেক পরিশ্রম করেন, আপনাদের অনেকেরই সংসার এখানে, আপনারা দূর বিদেশে পড়ে আছেন, আপনাদের স্ত্রী সন্তানের সঙ্গে আপনাদের যোগাযোগ কম হয়। সো আমি জানি এই ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করাটাও খুব খুব একটা চাপের মধ্য দিয়ে আপনাদেরকে যেতে হয়। তারপরেও সদিচ্ছা যদি থাকে এবং পরস্পরের কথাটা শুনবেন, তাদের কথাটা থামিয়ে দিবেন না। আপনার পার্টনারের চাওয়াটা আপনারা যদি শুনেন, স্বামী স্ত্রীর কথাটা পুরো শুনবেন। আর যখন তাদের সঙ্গে কথা বলবেন, শুধু ভাষার ব্যবহার সুন্দর হতে হবে, কিন্তু সেটা যেন আবার মেকি না হয়ে যায়, সেই জায়গাটা খেয়াল রাখবেন। আপনার অবাচনিক যে ভঙ্গি, অর্থাৎ আপনার চেহারার যে প্রকাশভঙ্গি, আপনার অঙ্গভঙ্গি, আপনার বসা, আপনার তাকানো, এটা দিয়েও কিন্তু আপনি বোঝাতে পারেন আপনি তাকে কতটা পছন্দ করেন, কিংবা তাকে আপনি তার প্রতি আপনি মনোযোগী কিনা, তাকে আপনি সম্মান দিচ্ছেন কিনা। যখন আমরা কথা বলি, আমরা তার দিকে তাকিয়ে কথা বলি, তাহলে মানুষটা বুঝে, তার দিকে ঝুঁকে পড়ে তার দিকে তাকিয়ে কথা বলি, তার কথা মাঝখানে আমরা ছোটখাটো প্রশ্ন করি, হুঁহাস বলি, তাতে আরেকজন মানুষ কিন্তু কথা বলার উৎসাহ পায়, কারণ সে বুঝতে পারে যে অপরজন শ্রোতা আমার কথার প্রতি মনোযোগী। এই ব্যাপারগুলা কিন্তু খুব দরকার। আমার কাছে প্রায় কাপলরা কমপ্লেন করে যে আমি কথা বলতে গেলে সে আমার দিকে তাকায় না, সে টিভি দেখতে দেখতে বলে শুনতেছি তো বলো, কিংবা মোবাইল টিপতে থাকে, আমার দিকে তাকায় না। সো এই যে তাকাচ্ছে না, তাকানোটা কিন্তু তার একটা ইমোশনাল নিড। এই জায়গাগুলো কিন্তু মেনটেন করতে হবে। ফাহমিদা যে বললো যে কোয়ালিটি টাইম, আমিও বলেছি যে কোয়ালিটি টাইম, সেই কোয়ালিটি টাইমের অর্থ হচ্ছে দুজন একসঙ্গে সময় কাটানো, এবং সেটা শুধু টিভি দেখে না, টিভিও আপনারা দেখবেন একসাথে, সিনেমা দেখেন, সেটাতে অসুবিধা নেই, কিন্তু একদম পরস্পর অন্য কোনো ডিভাইস বা অন্য কিছু না, জাস্ট নিজেরা নিজেদের মতন কথা বলেন। প্রথমে হয়তো অনেক কাপল আছে যারা কথা বলার কোনো বিষয়বস্তু খুঁজে পান না, আমাকে এরকম বলে, কিন্তু আপনারা শুরু করেন নিজেদের কথা, নিজেদের ভালো লাগার কথা, নিজেদের ভালো মুহূর্তের কথা। হ্যাঁ, আপনাদের যখন জীবন শুরু হয়েছিল, যখন খুব রোমান্টিক আপনাদের সম্পর্ক ছিল, বা খুব ভালো লাগার কোনো মুহূর্ত, কোথাও বেড়াতে খুব হেসেছিলেন, বা এরকম ভালো লাগার মুহূর্তগুলা স্মৃতিচারণ করবেন, কারণ ওটা আপনার অনুভূতির জগতে একটা ভালো লাগার তৈরি করবে, যে ভালো লাগাটা আপনার শরীরকেও প্রভাবিত করেন, কারণ ওই হ্যাপি হরমোন সিক্রেশন হবে। তখন আপনার চিন্তা, আপনার অনুভূতি, আপনার আচরণ, হ্যাঁ, এবং শারীরিক ভাবে সেটা আপনি অনুভবও করবেন, সবগুলাই ভালো হওয়া শুরু করবে। তো এতটুকুই আপনাদের প্রতি আমার বলার। বাকিটুক তো আপনাদের হাতে। আমরা কেউ কোনোদিন অন্যকে পরিবর্তন করতে পারবো না, আমরা কেবলমাত্র নিজের চিন্তা, নিজের অনুভূতি এবং নিজের আচরণে পরিবর্তন আনতে পারি। এবং নিজের মধ্যে পরিবর্তন আনলে সুবিধাটা কি জানেন?
আপনার পরিবর্তিত আচরণের প্রভাব আপনার পাশের লোকটার উপরে পড়বে, সেই মানুষটার মধ্যেও তখন আস্তে আস্তে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর মেহজাবিন হক এবং ডক্টর ফাহমিদা ফেরদৌস, আপনাদের দুজনকেই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অত্যন্ত কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আপনারা দেখছিলেন আজকে আমাদের ইউরোপ টাইমস এর 35তম অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আশা করব যেই আলোচনা হলো অবশ্যই আমাদের প্রবাসী এবং দেশে যারাই এই সমস্যাগুলো রয়েছেন দাম্পত্য জীবনে, সকলের সমস্যা সমাধানের জন্য ও সহায়ক হবে বলে আমরা বিশ্বাস রাখি এবং আমরা সেটাই প্রত্যাশা রাখছি। এই অনুষ্ঠানটি যারা যেখানে বসেই দেখছেন সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া